দিয়ে দিই তারপরে ওই দিয়ে করবো হাসি ভালো করে এদিকে চলেছে বলিয়ে হ্যাঁ হাসি মানে ও জায়গা সব করে হ্যাঁ আমি আমি পাশে করেছি এই এটা বলে ওই কলেজে বলতে আমাদের আচ্ছা ওই না মুড়িয়া তো তুলিছিস তাহলে তুই হচ্ছে দিয়ে দে একবার পাশে দিয়ে দিই আজকে পরীক্ষাটা করলাম আর একটা পরীক্ষা মডেল তারপরে হয় পার্শিয়াল ইতিহাসে আর পাঁচটা ডিসপ্লেট আর বায়োলজি হাজির আমি খাইব ও লাস্টে লাস্টে হলো মডেল
স্যারের সাথে বিশেষ করে তো বলছিল নিয়ে যদি আমরা সময় দিতে পারি। হয়েছে ওঠানো তোমাদের? তাহলে আমরা যে নতুন চ্যাপ্টার পড়তে চাচ্ছি এইটা পড়লে আর এই বইয়ের তেমন কিছু পড়ার নাই। এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় পরীক্ষায়, মিনিমাম 30, বেশিও হয়। এক কথায় পড়লে 5 মার্ক ব্যবস্থা করে দেবো। আর একটা অঙ্কের করে দেবো। 5 নম্বর দেখেন না, আর একটা অঙ্কের করে দেবো। আমি তো আর শেষ করে দিই নাই, বলছি এই অধ্যায় পড়লে আর তেমন কিছু পড়ার থাকে না। অন্য আর জায়গা থেকে ছিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে কিছু কিছু প্রশ্ন হয়। তো ধারাবাহিকভাবে প্রথম 3 চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি 80 না হোক 60-65 নম্বর এই 3 চ্যাপ্টার থেকে আসে। চ্যাপ্টারে 1 আর 2 পড়ার ক্ষেত্রে আমাদের যে নাম ছিল 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু নামের একটু পরিবর্তন আসছে, দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতিতে শুরুতেই একটা বিষয় লিখে দিছি যে এই বর্তমান চ্যাপ্টারের আলোচনায় জেড আর ডব্লিউ এই চলক দুটো আমাদের অনুপস্থিত থাকবে আলোচনায়। আছে কোনো জায়গায় সূত্রগুলোর ভিতরে আছে? তো দ্বিমাত্রিক গতিতে আমাদের 2টা অক্ষ বিবেচনা করা হবে, এক্স অক্ষ এবং সব রাশিগুলো এক্স ওয়াই আর টি তো থাকবেই আমাদের সকল আলোচনায়। যেহেতু গতি সময়ের সাপেক্ষে তো অবস্থান পরিবর্তন হলেই গতি হয়, তো সকল আলোচনায় কি থাকবে? টি থাকবে। আর কি থাকবে? আর এক্স ওয়াই থাকবে, আর ইউভি থাকবে। ইউটা কি ছিল মনে আছে? এক্স অক্ষ বরাবর বেগের অংশক। আর ভি হলো জেড অক্ষ যেহেতু অনুপস্থিত এই জন্য ডব্লিউ অনুপস্থিত। তো আমরা 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম সব ত্রিমাত্রিক গতি, সমস্ত সমীকরণগুলো এক্স ওয়াই জেড ইউভি ডব্লিউ দিয়ে হয়েছিল। আর এখন কিন্তু একটা পার্ট নাই, এই জন্য দেখো নাম্বার 1 বেগ কিউ, কিউর সূত্র বর্তমানে হবে ইউআই প্লাস ভিজে। অবিচ্ছিন্নতার সমীকরণ যেটা পড়ছিলাম ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল প্লাস ডেল ডব্লিউ বাই ডেল জেড, এখন কিন্তু থার্ড টার্ম নাই। তারপরে স্রোত রেখার অন্তরক সমীকরণ যেটা পড়ছিলাম আমরা চ্যাপ্টার 1-এ, dx বাই ইউ ইকুয়াল টু dy বাই ভি ইকুয়াল টু dw বাই জেড, সেটা নাই কিন্তু। এই শুধু 2টা পার্ট। গুণাবর্তিত ভেক্টরের আমাদের 3টে অংশক ছিল, যেটা এক্স, যেটা ওয়াই আর যেটা জেড। এইখানে কিন্তু যেটা এক্স আর যেটা ওয়াই অংশক দুটো নাই। কেন নাই কেউ বলতে পারবা? কারণ যেটা এক্স এর সূত্রে জেড আর ডব্লিউ ছিল, যেহেতু জেড আর ডব্লিউ অনুপস্থিত তাহলে যেটা এক্স এর ওই অংশটা অনুপস্থিত। যেটা ওয়াই সেটার ভিতরেও ছিল এক্স আর ডব্লিউ ছিল, আর যেটা এক্সে ভি আর ডব্লিউ ছিল। আর যেটা জেড এই যে তৃতীয় অংশটা এইটার মান বিদ্যমান, কারণ যেটা জেডের সূত্রে ইউভি এক্স ওয়াই আছে। এই জন্য গুণাবর্তিত ভেক্টরের শুধু কি থাকবে? যেটা জেড অংশক বিদ্যমান, আর যেটা জেডের মান এই ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। শুধু গঠনটা মনে আছে তো? এক্স ওয়াই এইগুলো আসবে সিরিয়ালে আর ইউভি ডব্লিউ আসবে উল্টোভাবে। আচ্ছা, এই হলো আমাদের বেসিক কথা। হলো এই যে আমাদের এখানে 2টে বিষয় কোনোভাবে আসবে না, সেটা হলো জেড আর। আচ্ছা, এই অধ্যায়ের জন্য মেইন প্রশ্ন হলো স্রোত ফাংশন বা কারেন্ট ফাংশন, একটা প্রশ্ন আছে। এইটাই হলো এই অধ্যায়ের মূল আমাদের আলোচনা। এটার উপরে
বাকি আলোচনা অনেকটাই নির্ভরশীল। স্রোত ফাংশন বা কারেন্ট ফাংশন। আচ্ছা, এই ঘটনা বোঝার জন্য আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সেকেন্ড ইয়ারের একটা টপিক বুঝে আসতে হবে। সেটা হলো এই ব্যাপারটা কথা আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল। এই ঘটনা এখানে প্রয়োগ করতে হবে। প্রকৃত অন্তরক সমীকরণ। তার আগে আমরা প্রকৃত অন্তরক কি সেই বিষয়ে আলোচনা করব। প্রকৃত অন্তরক y dx প্লাস এক্স ডিওয়াই, এই যে একটা রাশি, এই রাশির ভিতরে অন্তরক বা ডিফারেনশিয়াল আছে, ডিএক্স ডিওয়াই আছে, এই জন্য এই রাশিটাকে বলা হয় অন্তরক রাশি। যে রাশিতে ডেরিভেটিভ থাকবে, এটা কিন্তু সমীকরণ হয়নি। সমীকরণ হয়নি কেন? ইকুয়াল টু জিরো নাই। যদি ইকুয়াল টু কিছু দিতাম তাহলে কি হইতো? বর্তমানে যা আছে তার নাম হচ্ছে রাশি, এবং এই রাশিটার নাম হলো অন্তরক রাশি। কারণ এই রাশির ভিতরে কি আছে? ডি আছে, ডেরিভেটিভ আছে। যে রাশিতে ডেরিভেটিভ থাকে সেই রাশিকে কি বলা হয়? অন্তরক রাশি। এখন এই রাশিটাকে, টোটালটাকে ডি অফ সামথিং আকারে লেখা যায়, ডি অফ এক্স ওয়াই লেখা যায়, ডি অফ এক্স ওয়াই। তাহলে যদি কোনো একটা অন্তরক রাশিকে ডি অফ সামথিং, সামথিং মানে ডি অফ একটা ফাংশন আকারে লেখা যায়, তাহলে এই রাশিকে বলা হবে অন্তরক রাশি। যে রাশিকে ডি অফ সামথিং আকারে লেখা যাবে। এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াইকে আমরা এই চ্যাপ্টারের জন্য আমরা সাই দ্বারা প্রকাশ করব। তখন হয়ে যাবে কি? ডি অফ সাই। এই সাইটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন। তাহলে প্রকৃত অন্তরক বিষয়টা বোঝা গেছে কিনা? যদি কোনো একটা অন্তরক রাশিকে ডি অফ সামথিং আকারে লেখা যায়, তা সেই রাশিটা হলো প্রকৃত অন্তরক। এখানে y dx প্লাস এক্স ডিওয়াই প্রকৃত অন্তরক। এই যে একটা রাশি, এই রাশিটা কি একটা প্রকৃত অন্তরক কিনা? বুঝলাম কোন ডি অফ, এটা কি ডি অফ সামথিং এর লেখা যায়? এটাকে কত সেটা? দেখো, এটাকে ইউপি নেবে ডেরিভেটিভ করে দেখো, এটাই পাওয়া যাবে। এখানে আমরা যে সাইয়ের কথা বলছি, সাই হলো এইটা। তাহলে কোনো একটা রাশিকে যদি ডি অফ সামথিং আকারে রাখা হয়, সামথিংটা কি? সামথিংটা হলো এক্স ওয়াই ফাংশন। সামথিংটা কি?
এক্স ওয়াইয়ের ফাংশন, সেই সামথিংটাকে আমরা নাম দিচ্ছি কি এই বইয়ের জন্য সাই, আর সেকেন্ড ইয়ারের বইয়ে এই ফাংশনটার নাম ছিল ইউ। কী নাম ছিল? ইউ। আর এই চ্যাপ্টারের জন্য এই ফাংশনটাকে সাই দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমাদের এক্ষেত্রে এই ক্ষেত্রে সাই ছিল এক্স ওয়াই, এইটা সাই, আর এক্ষেত্রে সাই হলো স্কোয়ার ই টু দ্য এক্স। এখন যদি এই রাশিটিকে আমরা সমীকরণে কনভার্ট করি, ডিওয়াই ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, প্রকৃত অন্তরক সমীকরণ। প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে প্রকৃত অন্তরককে যদি আমরা সমীকরণে কনভার্ট করি, তাহলে এই সমীকরণকে বলা হয় প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে একটা সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণ বলা হবে যদি সমীকরণের বাম পক্ষ প্রকৃত অন্তরক হয়। দেখো কথাটা বুঝছো কি না? আবার একটা সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণ হবে যদি সমীকরণের বাম পক্ষ প্রকৃত অন্তরক হয়। বাম পক্ষ যেটুকু সেটুকু ডি অফ সামথিং, এই ধরনের সমীকরণ হলো প্রকৃত। আচ্ছা, এখন আমরা একটা সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণ কিনা সেইটা আমরা পরীক্ষা করব কিভাবে। এখানে তো মানে এই জায়গাটা যদি সহজ হয় তাহলে তো দেখেই বুঝি কী হবে, কিন্তু এই জায়গার ফাংশন যদি কি জটিল হয়, বড় হয়, কারণ কি দেখে বোঝা যাবে? দেখে বোঝা যাবে না। তা আমরা পরীক্ষা করব কিভাবে? পরীক্ষা করার পদ্ধতি, আমরা অন্তরক সমীকরণকে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করব। এই ডিএক্সের সাথে যে ফাংশনটা থাকবে সেইটার নাম দেওয়া হয় ক্যাপিটাল এম, এই জায়গায় যে ফাংশনটা থাকে তার নাম দেওয়া ক্যাপিটাল এন। মনে করি দেখো সেকেন্ড ইয়ারে অন্তরক সমীকরণ বইয়ে ছিল, এইভাবে ছিল, এই জন্য আমি এইভাবে লিখতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা ওয়াই হলো এম আর এক্স হলো এন। এই ক্ষেত্রে এইটুকু হলো এম আর এইটুকু হলো, যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, এই হলো কন্ডিশনটা। যে এম যেটা ডিএক্সের সাথে যে থাকবে, ডিএক্সের সাথে যেটা থাকবে সেইটাকে ডেরিভেটিভ করবো কি দিয়ে? ওয়াই দিই। আর ডিওয়াইয়ের সাথে যে থাকবে তার ডেরিভেটিভ করবো এক্স দিই। ফলাফল যদি সমান হয় এই ডেরিভেটিভ, তাহলেই আমরা বলবো প্রকৃত অন্তরক সমীকরণ। এত হলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, প্রকৃত অন্তরক সমীকরণ। এই কনসেপ্ট এইখানে পুরোটাই ব্যবহার হবে, দেখবা যা বোর্ডে লিখেছি সব ঘটনা ইউজ করবো। আচ্ছা, এখন আমরা এই ঘটনা এদের জন্য ভেরিফাই করে দেখিতে কি হচ্ছে। তো এই যে এইখানে এম এর মান হলো ওয়াই, এমকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি এইটাকে ওয়াইকে, তো কত হয়? 1 হয়। আর এন এর মান কত? এক্স। এনকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি 1 হয়। বুঝতে পারছি? এইটার ক্ষেত্রে এইটুকু হলো এম, এইটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি 2y ইন্টু দি পাওয়ার এক্স, আর এইটা হলো এন, এইটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে যা আছে তাই হয়। তাহলে হিসাব মিলে তো, তাহলে এগুলো সবই প্রকৃত অন্তরক সমীকরণে এই বোর্ডে যা লেখা আছে
এটা তারপর এটা ইকুয়াল টু 0 ধরলে যা হবে সব প্রকৃত। এই হলো কন্ডিশন। স্রোতের ইংরেজি হলো কারেন্ট। আমরা এখানে স্রোত ফাংশন হিসেবে এই বইয়ের সমস্ত জায়গায় লিখব, এই টার্ম ব্যবহার করব না।